এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্মই হয়েছিল কংগ্রেসকে ভেঙে। আর তারপর এই দল ভাঙাটাকে কার্যত শিল্পীর পর্যায়ে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই রাজ্য থেকে কংগ্রেসকে ভাঙতে ভাঙতে কার্যত সাইনবোর্ড করে দিয়েছেন। আর তারপর যাদের বিরোধিতা করে তিনি ক্ষমতায় এসেছেন, সেই সিপিএম থেকেও বাছবিচার না করেই তিনি তার দলে নিয়ে নিয়েছেন। এমনকি যে বিজেপি বাংলার জন্য অচ্ছুত বলে তিনি দাবি করেন, সেই বিজেপির কাছে গিয়েও তাকে আঁচল পাততে হয়েছে। আর এইভাবে দল ভাঙতে ভাঙতে যে কংগ্রেসকে ভেঙে তিনি সাইনবোর্ড করে দিয়েছেন, সেই দলের হাইকমান্ডের একটা অদ্ভুত সিম্প্যাথি রয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। কেননা গান্ধী পরিবার, রাহুল গান্ধীরা তারা জাতীয় রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত। যে করে হোক দিল্লির ক্ষমতাটা নিতে হবে। বাংলায় কি হলো না হলো তারা খুব একটা আগ্রহী নন। আর এই কংগ্রেসের দুর্দিনেও যারা কংগ্রেসের পতাকাটা ঘাড়ে নিয়ে চলছেন, সেই অধীর চৌধুরীর মতো মানুষেরা যারা বারবার বলেছেন যে তৃণমূল কংগ্রেসের জন্য ঠিক কতখানি ক্ষতিকারক, তাদের কথা তো শোনাই হয়নি, বরং রাজনৈতিকভাবে তাদের ডানা ছাঁটা হয়েছে। এমনকি এই রাজ্য থেকে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং মমতার হাত ধরতে চাওয়া জোটপন্থীদের ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, যাতে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট হবে তৃণমূল কংগ্রেসের। এবং তারপর যদি দিল্লিতে ক্ষমতার দখলের মতো জায়গা আসে, তখন তৃণমূলের সমর্থনটা পাওয়া যাবে এই ইকুয়েশনে। কিন্তু যতই হাইকমান্ড ব্যাপারটাকে একটু নজর আন্দাজ করতে চাক না কেন, আল্টিমেটলি যেটা দেখা যাচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে অন্যান্য রাজ্যে গিয়েও কংগ্রেসকে ভাঙার কাজটা করছে। কেননা তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে নেই। আরেকটা বাঙালি অধ্যুষিত জায়গা ত্রিপুরা, বা কিছুটা বাঙালি অধ্যুষিত জায়গা আসামে যখন গেছে, তখন নোটার সঙ্গে তুমুল লড়াই করে একদম শেষে তাদের ঠাঁই হয়েছে। তাই সেখানকার মানুষের কাছে তারা ব্রাত্য। কিন্তু ওই কানা ছেলের নাম পদ্মলোচনের মতো, যেহেতু দলটার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সুতরাং জাতীয় দলের তকমাটা টিকিয়ে রাখতে হবে। এই ছোট ছোট রাজ্য যেখানে কংগ্রেসকে ভেঙে কয়েকটা আসন-টাসন পেলে, কিছু ভোট শতাংশ পেলে ওই জাতীয় দলের মর্যাদাটা ফিরে পাওয়া যায়, সেই চেষ্টাতে সেখানে গিয়েও এবার কংগ্রেসের উপর অ্যাটাক শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। তাই এবার বোধহয় পাল্টা সময় এসছে তৃণমূল নেত্রীকে তার খেলাতেই জব্দ করা। পশ্চিমবঙ্গের বাইরে অনেকগুলো রাজ্যেই গিয়েছিল তৃণমূল কংগ্রেস, ওই ছোট ছোট যে রাজ্যগুলো আছে, ত্রিপুরাতে গিয়েছিল, আসামে কয়েকটা আসনে লড়েছিল, গোয়াতে গিয়েছিল। সব জায়গাতেই এত বড় গোল্লা নিয়ে ফেরত আসতে হয়েছে। একমাত্র কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল, সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ে কংগ্রেস থেকে ভাঙিয়ে মুকুল সাংমা সহ ৮ বিধায়ককে নিয়ে এসছিলেন। যদিও যখন নির্বাচনে লড়লেন মাত্র ৫টা আসন সেখান থেকে পেলেন। ৮ জনের মধ্যে ৫ জনকে জেতাতে পারলেন, ৩ জন হেরে গেলেন। এবং সেই জায়গায় বিজেপি যথারীতি ক্ষমতা দখল করল। এখন যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে নতুন বছরের শুরুতেই সেই মেঘালয়ে বড় পালাবদল ঘটতে চলেছে। মুকুল সাংমা সহ যে ৫ জন বিধায়ক রয়েছেন, তারা তৃণমূল কংগ্রেসের মোহ কাটিয়ে এবার কংগ্রেসে ব্যাক করতে চলেছেন। কেন? এর পিছনে অনেকগুলো কারণ শোনা যাচ্ছে। মিডিয়া রিপোর্ট যেটুকুনি সামনে আসছে, যে মেঘালয়ের আসন সংখ্যা হচ্ছে ৬০। সেখানে বিজেপি বা তাদের শরিক যারা রয়েছে সব মিলিয়ে কিন্তু সেখানে ৫৪টা আসন পেয়ে গেছে। ৬টা আসন বিরোধীদের কাছে রয়েছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের কাছে ৫টা আসন রয়েছে, কংগ্রেসের কাছে ১টা আসন রয়েছে। এখন ভারতের সংবিধান বা ভারতের নির্বাচন কমিশনের যা নিয়ম হচ্ছে, কোনো দলে বিরোধী দলনেতা হতে গেলে, সেক্ষেত্রে বা বিরোধী দলের মর্যাদা পেতে গেলে মোট বিধানসভা আসনের 10% পেতে হবে। অর্থাৎ মেঘালয়ের ক্ষেত্রে কিন্তু ৬০ আসনের বিধানসভা অন্তত ৬টি আসন পেতে হবে। তাই কংগ্রেসের ১টি আসন আছে, তৃণমূলের ৫ জন যদি কংগ্রেসে যোগ দেন, সেক্ষেত্রে ৬টি আসন হয়ে যাবে। অর্থাৎ বিরোধী দলের মর্যাদা পেয়ে যাবে এবং এখানে বিরোধী দলনেতা কংগ্রেস পেতে পারে। আর সেই জন্যই তৃণমূল কংগ্রেসকে পাল্টা ভাঙার জন্য এবার সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে। এমনটাই বিভিন্ন মিডিয়া রিপোর্টে পাওয়া যাচ্ছে। এবার একটা খুব বেসিক কোয়েশ্চেন আসে, যে তৃণমূল কংগ্রেসের ৫ জনকে ভাঙিয়ে কংগ্রেসে নিয়ে আসা, আর সেখানে কংগ্রেসের যে একজন আছে তিনিই তৃণমূল কংগ্রেসে যোগ দিলে ব্যাপারটা তো অনেক ইজি হবে। অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এই ধরনের ইকুয়েশনই আমরা দেখি। ওই বাইরন বিশ্বাস জিতলেন সাগরদিঘি মডেল নিয়ে, বামেরা কংগ্রেস এত লাফালাফি করলো, আল্টিমেটলি কয়েক মাসের মধ্যে অভিষেক ব্যানার্জির হাত ধরে বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে গেলেন। তাহলে হঠাৎ মেঘালয়ে উলটপুরাণ হচ্ছে কেন? আসলে এই মুকুল সাংমারা দীর্ঘদিন ধরে কংগ্রেসটা করছেন। এমনকি কংগ্রেসের আমলে তিনি মুখ্যমন্ত্রীও হয়েছিলেন মেঘালয়ে। এবং এই বাকি যারা রয়েছে দীর্ঘদিন কংগ্রেস করার পর তারা তৃণমূলে যখন এলেন এবং তৃণমূলের টিকিটে জিতলেন,
তারা দুটো জিনিস অনুধাবন করলেন। এক, সর্বভারতীয় দল হিসেবে তৃণমূল তকমা খুইয়েছে। সুতরাং যে সাধারণ সুবিধা-টুবিধা পাওয়ার সেইগুলো পাওয়ার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, কেউ পাত্তাও দেয় না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন, হেরে গেছেন কিন্তু রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিরোধী অবস্থায় থেকেও কিন্তু সেখানে লড়াইটা দেওয়া, মানুষের কাছে পৌঁছানো। কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলা নিয়ে এতখানি ব্যস্ত যে তারা নাকি মেঘালয়ে সেইভাবে টাইমই দিতে পারছে না। এখানকার শীর্ষ নেতা-নেত্রীরা সেখানে যাওয়া তো অনেক দূরের কথা। ওই নির্বাচন এলে ভোটের কোকিলের মতো, বসন্তের কোকিলের মতো সেখানে গিয়ে একটু ভাষণ-টাষণ দিয়ে এলেন এইটুকুনিই বেশি। কিন্তু সেখানকার মানুষের পাশে থাকা, তাদের যে ইস্যু রয়েছে, বিরোধিতার যে জায়গা রয়েছে সেটা নিয়ে কথা বলা, সেসব কিছুই করছেন না। এবং সেটা নিয়ে নাকি বারবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেও কোনো ফলপ্রসূ জায়গা আসছে না। আর এই জায়গা থেকেই মুকুল সাংমারা খুব ভালো করে বুঝছেন যে এই রাজনীতি যদি কন্টিনিউ হয়, এবারে ৮ জন বিধায়ক ৫ জন হয়েছে তো, পরের বার সেই ৫ জন বিধায়ক শূন্য হয়ে যেতে পারে। যিনি একসময় মেঘালয়ের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাকে রাজনীতিতে হেরে গিয়ে সেখান থেকে হারিয়ে যেতেই হতে পারে। একমাত্র কংগ্রেস রয়েছে যাদের সংগঠন রয়েছে এবং সেখানে কিন্তু একটা প্রদেশ সভাপতি রয়েছেন, একটা প্রদেশ নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু সেই বিরোধিতার জায়গাটা করছে। তাই তৃণমূলের রাজনীতিতে এই মুকুল সাংমাদের নাকি মোহভঙ্গ হয়েছে। যেটুকুনি শোনা যাচ্ছে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি যিনি রয়েছেন মেঘালয়ের, ভিনসেন্ট এইচ পালা, তিনি নাকি প্রকাশ্যেই বলেছেন যে মুকুল সাংমা এবার দলত্যাগ করতে চলেছেন। শুধুমাত্র তাই নয়, চার্লস পিংগ্রোভ, যিনি তৃণমূল কংগ্রেসের সেখানে সর্বেসর্বা হয়ে রয়েছেন, আ তার সঙ্গে এই প্রদেশ কংগ্রেস সভাপতি ভিনসেন্ট এইচ পালার নাকি দীর্ঘদিনের বন্ধুত্ব। কারণ একসঙ্গেই কংগ্রেসটা করতেন এবং তার ফলে এখন নাকি ঘন, ঘন এই ২ জনের মধ্যে বৈঠক হচ্ছে। এবং সেখানে চার্লস পিংগ্রোভ তার মনের অনেক দুঃখের কথা বলেছেন এবং সেই জায়গা থেকেই নাকি আলোচনাটা শুরু হয়েছে। ভিনসেন্ট এইচ পালা, যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি মেঘালয়ে, তিনি অফারটা দিয়েছেন যে, "আপনারা কংগ্রেসে ব্যাক করে আসুন।" এবং সেক্ষেত্রে একটা কথা উঠে এসেছে যে দেখুন, কংগ্রেসের নেতৃত্বের একটা তো প্রশ্ন ছিল। সেই কারণেই আমরা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম। এবং সেই জায়গাটা ভিনসেন্ট এইচ পালারাও এখন বুঝতে পারছেন যে মুকুল সাংমারা দল ছেড়ে গেলে দলেরই ক্ষতি হবে। ওরা বিজেপির রাজনীতিটা কিছুতেই করতে পারবেন না। আর সেই জায়গা থেকে যাতে সহাবস্থান হয়, নেতৃত্বের প্রশ্নে সঠিক সিদ্ধান্তটা নেওয়া যায়, সেই জন্যই নাকি এই দলবদলের সিদ্ধান্তটা ঝুলে আছে। এই সিদ্ধান্তটা যেদিনকে হয়ে যাবে, যেখানে দুটো পক্ষই কাছাকাছি আসার মতো ফর্মুলাটা পেয়ে যাবে, সেই দিনকেই এই ৫ জন তৃণমূল বিধায়ক, যারা আদতে কংগ্রেস থেকেই এসেছেন, তারা আবার কংগ্রেসে ব্যাক করে যাচ্ছেন। আর সেটা যদি হয়, পশ্চিমবঙ্গের বাইরে যাদের একটা পঞ্চায়েত জেতারও ক্ষমতা নেই, কংগ্রেস ভাঙিয়ে ৫ টা বিধায়ক নিয়ে মুখ রক্ষা করে, দেখো আমরা মেঘালয়েও আছি বলে যারা হুঙ্কার ছাড়ে, তাদের মেঘালয় চ্যাপ্টারটা কি এবার ক্লোজ হয়ে যেতে চলেছে। আর এই জায়গাটা রাজনীতির একটা বৃহত্তর প্রেক্ষাপট আরও খুলে দিচ্ছে। সেটা হচ্ছে মুকুল সাংমাদের দলত্যাগ যদি সত্যিই হয়, সেই জল্পনাটার যে জায়গা রয়েছে, সেটা কি শুধুই মেঘালয়ের রাজনীতিতে বিরোধী দলের তকমাটা পাওয়া, বিরোধী দলনেতা হওয়া, অর্থাৎ বিরোধী দলনেতা হওয়া মানে তো একটা বড় ফ্যাক্টর রয়েছে। ক্যাবিনেট মিনিস্টারের সমগোত্রীয় র‍্যাংক হয়ে যায়, সেই অনুযায়ী ফেসিলিটি পাওয়া যায়। শুধুমাত্র কি সেই জন্যই মুকুল সাংমারা রয়েছেন? সকলেই বলছেন না, দুটো কারণ রয়েছে। এক, তৃণমূলের হাত ধরে চলা মানে আগামী দিনে রাজনীতি থেকে মুছে যাওয়া পশ্চিমবঙ্গের বাইরে, এটাই কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গায় আর তৃণমূলটা তারা করতে চাইছেন না। এবং ২ নম্বর যে জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দুর্নীতির দায়ে যেভাবে জড়িয়ে যাচ্ছে, যেভাবে তাদের নেতা মন্ত্রীরা এই রাজ্যে জেলে যাচ্ছে, আগামী দিনে সেই চাপ আরো বেশি বাড়বে। এবং সেই জায়গা থেকে যেহেতু তারা তৃণমূল কংগ্রেস করেন, সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত না হলেও এই রাজ্যের নেতাদের যে দুর্নীতির দায় রয়েছে, সেই দায়টাও তাদের গায়ে চাপবে। কেননা যেহেতু এখানেও বিজেপি রয়েছে, মেঘালয়েও বিজেপি রয়েছে এবং সেই জায়গা থেকে প্রচারের মূল জায়গাটাই হয়ে যাবে এই দুর্নীতিবাজের জায়গাটা। যেটা এরা এতদিন কংগ্রেসের রাজনীতি করার পর কিছুতেই গায়ে মাখতে রাজি নন। যে আমি যখন কোন রকম কাদা মাখিনি, আমার গায়ে যখন কাদা নেই, তখন দল করেছে শুধুমাত্র সেই দল করার জন্য আমরা কেন গায়ে কাদা মাখবো? আর মেঘালয়ে তো এইটুকুনি প্রমাণ হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য মুকুল সাংমারা যেতেননি। তৃণমূলের কোনো ক্যারিশমাই তারা যেতেননি। উল্টে মুকুল সাংমাদের ক্যারিশমায় তৃণমূল ওই ৫ জন বিধায়ক পেয়েছে।
যদি সত্যিই তৃণমূলের ক্যারিশমা মেঘালয়ে কাজ করত, তাহলে ওই ৮ জন বিধায়ক কংগ্রেসকে থেকে যে ভাঙিয়ে নিয়েছিলেন, সেই ৮ জন তো জিততেনই। তার পাশাপাশি আরো বেশ কিছু আসন তারা হয়তো বাড়িয়ে নিতে পারতেন। যেখানে তারা বলেছিলেন তারা নাকি সরকার গঠন করবেন। সেই জায়গা থেকে যখন হয়নি, তখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মুকুল সাংমাদের ভাঙিয়ে তৃণমূল চলছে মেঘালয়ে। তাই মুকুল সাংমারা তৃণমূল করলেন না কংগ্রেস করলেন, তাদের ব্যক্তিগত ক্যারিশমাতেই সেই জয়টা আসবে বা সেই পরাজয়টা হবে। সেখানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কোনো ফ্যাক্টর নন। আর এই সব সাত-পাঁচ ভেবেই কিন্তু এইবার পার্টিকুলারলি মেঘালয়ে অন্তত কংগ্রেস ঝাঁপাচ্ছে তৃণমূলকে ভেঙে এই জায়গাটা তৈরি করতে। আর এটা যদি সত্যিই হয়, সেটা কি বাংলার রাজনীতির জন্যও আই ওপেনার হবে? অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভেঙে কংগ্রেসে যাওয়ার যে রীতিটা, এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। কিন্তু সত্যিই যদি এখানে দুর্নীতিকাণ্ডে ধরপাকড় শুরু হয়, সত্যিই এখানে যদি মানুষের যে ক্ষোভটা উঠছে সেটা ভোট বাক্সে সঠিক প্রতিফলন হয়, এই রাজ্য থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস হারবে। আর যেদিনকে হারবে, সেদিনকে কি দলটাও আর অবশিষ্ট থাকবে? যেটা বারবার রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতা থেকে একবার যায়, তাদের অবস্থা বাংলা কংগ্রেসের মতোই হবে। কেননা না নীতি না আদর্শ কোনো একটার উপর ভিত্তি করে এই তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি। তারা তৈরি হয়েছিল নিখাদ সিপিএম বিরোধিতার জায়গা থেকে। সেই সিপিএম আজকে আর বাংলার কাছে মাথা ব্যাথার ব্যাপার নয়। এবং সবথেকে বড় কথা, যে তৃণমূল সিপিএম এর বিরোধিতা করে ক্ষমতায় এসছিল, আজকে সেই সিপিএমকেই ভাঙিয়ে তৃণমূল নিয়ে এসছেন। যারা অতীতে লাল জামা পরে এখানে তাদের কাজকর্ম করতেন, আজকে তারা ওই নীল সাদা জামাটা পরে নিয়েছেন। ফলে সেই জায়গা থেকে না নীতি না আদর্শ রয়েছে। সুতরাং ক্ষমতায় আছে বলে এই দলটার একটা ভোট ব্যাংক রয়েছে। এই দলের আশপাশে ঘুরঘুর করতে নেতা দেখা যাচ্ছে। সুতরাং মেঘালয়ে যে ট্রেন্ড শুরু হলো, যেদিনকে বাংলা থেকে ক্ষমতা থেকে যাবে, সেদিনকে এই বাংলাতেও একই জিনিস হবে। এবং এই বাংলার যে প্রদেশ নেতারা আছেন, তারাও কিন্তু এবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছেন। তারাও রাজনৈতিক অঙ্ক কষছেন যে এই রাজ্য থেকে সত্যি যতদিন তৃণমূল কংগ্রেস আছে, ততদিন তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু যেদিনকে তৃণমূল কংগ্রেস যাবে, তারা হয়তো ক্ষমতায় আসবেন না, কিন্তু তারা বিরোধী দলের জায়গায় যাবেন। কেননা তৃণমূলের একটা বড় অংশ থাকবে, সংখ্যালঘু অংশ থাকবে, যারা কিন্তু কিছুতেই বিজেপির সঙ্গে যাবে না। তারা তখন অল্টারনেটিভ অপশন হিসেবে কংগ্রেসকে খুঁজে পাবে। এবং তাই সেই সংখ্যালঘু মননশীল যে নেতারা রয়েছেন, তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক নাকি এই রাজ্যেও প্রদেশ কংগ্রেসের শুরু হয়ে গেছে। এবং এখানে ডামাডোল শুরু হলে ২৬-এর আগে অনেকেই কিন্তু শিবির বদল করে যে কংগ্রেস থেকে এসেছিলেন, সেই কংগ্রেসে আবার ফিরে যেতে পারেন। সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। অর্থাৎ নতুন বছরের শুরুতেই মেঘালয়ে একটা বড় ধাক্কা আসতে পারে। আর সেই ধাক্কার জের সেটা কিন্তু শুধু মেঘালয়েই সীমিত থাকবে না। সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসারও একটা সমূহ সম্ভাবনা থাকছে। মিডিয়া রিপোর্ট অন্তত সেই কথাই বলছে। আপনাদের কি মনে হয়, সত্যিই পশ্চিমবঙ্গের কোনো আঁচ পড়বে, বা মেঘালয়ের ওই পালাবদল পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো রকম কোনো এফেক্ট দেবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।